আজগর সাহেব কেমন আছেন? আজগর সাহেব চোখ মেলে তাকালেন। অদ্ভুত শূন্য দৃষ্টি। আমাকে চিনতে পারছেন বলে মনে হলো না। দেশ তো ঠিকঠাক হয়ে গেছে। আপনার অপারেশন কবে হবে? আজ সন্ধ্যায়। খুব ভালো। হিমু ভাই, বলুন, আপনার চিঠির জন্য কাগজ কি নিয়েছি, কলম কি নিয়েছি? রেডিও বন্ড কাগজ, পার্কার কলম। কে কিনে দিল? একজন নার্স আছেন, সোমা নাম। তিনি আমাকে খুব স্নেহ করেন। তাকে বলেছিলাম, তিনি কিনেছেন। খুব ভালো হয়েছে। অপারেশন শেষ হোক, তারপর চিঠি লেখালেখি হবে। জি না। জি না মানে? আমি আর বাঁচব না হিমু ভাই। যা লেখার আজই লিখতে হবে। আপনার যে অবস্থা, আপনি লিখবেন কিভাবে? আপনি তো কথাই বলতে পারছেন না। আজগর সাহেব যন্ত্রের মতো বললেন, যা লেখার আজই লিখতে হবে। তিনি মনে হলো 100 ভাগ নিশ্চিত অপারেশনের পরে তাকে আর পাওয়া যাবে না। বিদায়ের ঘন্টা তিনি মনে হয় শুনতে পাচ্ছেন। হিমু ভাই, বলুন, শুনছি। আপনার জন্য কিছুই করতে পারি নাই। চিঠিটাও যদি লিখতে না পারি, তাহলে মনে কষ্ট নিয়ে মারা যাব। মনে কষ্ট নিয়ে মরার দরকার নেই। নিন, চিঠি লিখুন। কলমে কালি আছে? জি, সব ঠিকঠাক করা আছে। হাতটা কাঁপে হিমু ভাই, লেখা ভালো হবে না। আমাকে একটু উঠিয়ে বসান। উঠে বসার দরকার নেই, শুয়ে শুয়ে লিখতে পারবেন। খুব সহজ চিঠি। একটা তারা আঁকুন, আবার একটু গ্যাপ দিয়ে 4টা তারা, আবার 3টা। এইরকম। দেখুন, আমি লিখে দেখাচ্ছি। আজগর সাহেব হতভম্ব হয়ে বললেন, এই সব কি? আমি হাসি মুখে বললাম, এটা সাংকেতিক চিঠি। আমি মেয়েটার কাছ থেকে একটা সাংকেতিক চিঠি পেয়েছিলাম, কাজেই সাংকেতিক চিঠির জবাব। তারাগুলির অর্থ কি? এর অর্থটা খুব মজার। কেউ ইচ্ছা করলে এর অর্থ করবে আই লাভ ইউ। একটা তারা আই, 4টা তারা হলে লাভ, আর 3টি তারা হলো ইউ। আবার কেউ ইচ্ছা করলে অর্থ করতে পারে আই হেট ইউ। আজগর সাহেব কাঁপা কাঁপা হাতে স্টার রেখে দিলেন। আমি সেই তারকা চিহ্নের চিঠি পকেটে নিয়ে উঠে দাঁড়ালাম। আজগর সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার সঙ্গে তাহলে আর দেখা হচ্ছে না? জি না। মৃত্যু কখন হবে বলে আপনার ধারণা? আজগর সাহেব জবাব দিলেন না। আমি বললাম, রাতে একবার এসে খোঁজ নিয়ে যাব। মরে গেলে তো চলেই গেলেন, বেঁচে থাকলে কথা হবে। জি আচ্ছা। আর কিছু বলবেন? মৃত্যুর পর আত্মীয় স্বজনকে কিছু বলা, কিংবা? মনসুরের পরিবারে টাকাটা পাঠিয়ে দেবেন ভাই সাহেব। মনসুর এসে পরিবারের ঠিকানা দিয়ে গেছে। ঠিকানাটা কি? কাগজে লিখে রেখেছি। পোস্ট অফিসের কিছু কাগজ, পাসবই, সব একটা বড় প্যাকেটে ভরে রেখে দিয়েছি। আপনার নামে অথরাইজেশন চিঠিও আছে। ও আচ্ছা, কাজকর্ম গুছিয়ে রেখেছেন? জি, যতদূর পেরেছি। অনেক দূর পেরেছেন বলেই তো মনে হচ্ছে। ফ্যাকড়া বাঁধিয়েছে মনসুর। সে যদি ভূত না হয়ে সত্যি সত্যি তার পরিবারের ঠিকানা দিয়ে যায়, তাহলে তো বিপদের কথা। কিসের বিপদ হিমু ভাই? তাহলে তো ভূতে বিশ্বাস করতে হয়। রাত বিরাতে হাঁটি, কখন ভূতের খপ্পরে পড়ব। জগৎ বড় রহস্যময় হিমু ভাই। জগৎ মোটেই রহস্যময় না, মানুষের মাথাটা রহস্যময়। যা ঘটে মানুষের মাথার মধ্যে ঘটে। মনসুর এসেছিল আপনার মাথার ভেতরে। আমার ধারণা সে তার পরিবারের ঠিকানা ঠিকই দিয়েছে। আপনার মাথা কিভাবে কিভাবে এই ঠিকানা বের করে ফেলেছে? আপনার কথা বুঝতে পারছি না হিমু ভাই। বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই। আমি নিজেও আমার সব কথা বুঝতে পারি না। আমি আজগর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। গফুরের মেয়েটার সঙ্গে দুটো কথা বলার ইচ্ছা ছিল। মেয়েটাকে দেখলাম না। গফুর তার বিছানায় হাঁ করে ঘুমোচ্ছে। তার মুখের ওপরে একটা মাছি ভন ভন করছে। সেই মাছি তাড়াবার চেষ্টা করছেন বয়স্কা একজন মহিলা।
সম্ভবত গফুরের স্ত্রী। স্বামীকে তিনি নির্বিঘ্নে ঘুমোতে দিতে চান। রিকশা নিয়ে নিলাম। মারিয়ার বাবাকে দেখতে যাব। 5 বছর পর ভদ্রলোককে দেখতে যাচ্ছি। এই 5 বছরে তিনি আমার কথা মনে করেছেন। আমি গ্রেপ্তার হয়েছি শুনে চিন্তিত হয়ে চারিদিকে টেলিফোন করেছেন। আমি তার কথা মনে করিনি। আমার প্রিয় বাবার কঠিন উপদেশ মেনে রেখেছি। প্রিয় পুত্র, মানুষ মায়াবদ্ধ জীব, মায়ায় আবদ্ধ হয় তাহার নিয়তি। তোমাকে আমি মায়ামুক্ত হওয়ার প্রক্রিয়ার ভেতর দিয়া বড় করিয়াছি। তারপরেও আমার ভয়, একদিন ভয়ঙ্কর কোনো মায়ায় তোমার সমস্ত বোধ সমস্ত চেতনা আচ্ছন্ন হইবে। মায়া খুব বিশেষ। সে কূপের মায়ায় যে আবদ্ধ হইবে তাহার মনের গভীরতার উপর নির্ভরশীল। আমি তোমার মনের গভীরতা সম্পর্কে জানি, কাজেই ভয় পাইতেছি। কখন তুমি না জানি মায়া নামক অর্থহীন কূপে আটকা পড়িয়া যাও। যখনই এইরূপ কোনো সম্ভাবনা দেখিবে তখনই মুক্তির জন্য চেষ্টা করিবে। মায়া নামক রঙিন কূপে পড়িয়া জীবন কাটানোর জন্য তোমার জন্ম হয় নাই। তুমি আমার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করিও না। আমি আমার অপ্রকৃতস্থ পিতার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করিনি। আমি যখনই মায়ার কূপ দেখেছি তখনই দূরে সরে গেছি। দূরে সরার প্রক্রিয়াটি যে কত কঠিন তা কি আমার অপ্রকৃতস্থ দার্শনিক পিতা জানতেন? মনে হয় জানতেন না। জানলে মায়া মুক্তির কঠিন বিধান রাখতেন না। আসাদুল্লাহ সাহেব এতদিন পরে আমাকে দেখে কি করবেন? খুব কি উল্লাস প্রকাশ করবেন? না, তা করবেন না। যেসব মানুষ সীমাহীন আবেগ নিয়ে জন্মেছেন তারা কখনো তাদের আবেগ প্রকাশ করেন না। তাদের আচার আচরণ রোবট ধর্মী। যারা পৃথিবীতে এসেছেন মধ্যম শ্রেণীর আবেগ নিয়ে, তাদের আবেগের গতি অতি তীব্র। এরা প্রিয়জনদের দেখা মাত্র জড়িয়ে ধরে কেঁদে কেটে হুলস্থুল বাঁধিয়ে দেন। আমার ধারণা আসাদুল্লাহ সাহেব আমাকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলবেন, তারপর কি খবর হিমু সাহেব? এই যে দীর্ঘ 5 বছর দেখা হলো না, সে প্রসঙ্গে একটা কথাও বলবেন না। পুলিশের হাতে কিভাবে ধরা পড়েছি, কিভাবে ছাড়া পেয়েছি, সেই প্রসঙ্গে কোনো কথা হবে না। দেশ নিয়েও কোনো কথা বলবেন না। আওয়ামী লীগ বিএনপি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ক্ষুদ্র একটি ভূখণ্ডকে তিনি দেশ ভাবেন না। তার দেশ হচ্ছে নক্ষত্রবীথি। তিনি নিজেকে নক্ষত্রবীথির নাগরিক মনে করেন। এই সব নাগরিকের কাছে জাগতিক অনেক কর্মকাণ্ডই তুচ্ছ। বাবা বেঁচে থাকলে আমি অবশ্যই তাকে আসাদুল্লাহ সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম। দুজন দুমেরু থেকে কথা শুরু করতেন। সেই সব কথা না জানি শুনতে কত সুন্দর হতো। মারিয়ার মাকে আমি খালা ডাকি। হাসি খালা। মহিলারা চাচির চেয়ে খালা ডাক বেশি পছন্দ করেন। খালা ডাক মায়ের সঙ্গে সম্পর্কিত বলে অনেক কাছের ডাক। খালা ডেকেও আমার তেমন সুবিধা অবশ্যই হয়নি। ভদ্রমহিলা গোড়া থেকেই আমাকে তীব্র সন্দেহের চোখে দেখছেন, তবে আচার আচরণে তা কখনো প্রকাশ হতে দেননি, বরং বাড়াবাড়ি রকম আন্তরিকতা দেখিয়েছেন। হাত দেখার প্রতি এই মহিলার খুব দুর্বলতা আছে। আমি বেশ কয়েকবার তার হাত দেখে দিয়েছি। হস্তরেখা বিশরদ হিসেবে ভদ্রমহিলার কাছে আমার নাম আছে। তিনি অতি আন্তরিক ভঙ্গিতে আমার সঙ্গে তুই তুই করেন। সেই আন্তরিকতার পুরোটাই মেকি। 5 বছর পর এই মহিলাও অবিকল তার স্বামীর মতো আচরণ করবেন। স্বাভাবিক গলায় বলবেন, কি রে হিমু, তোর কি খবর? দে হাতটা দেখে দে। তিনি এ জাতীয় আচরণ করবেন আবেগ চাপা দেবার জন্য না, আবেগহীনতার জন্য। আর মারিয়া, মারিয়া কি করবে? কিছুই বলতে পারছি না। এই মেয়েটি সম্পর্কে আমি কখনোই আগে ভাগে কিছু বলতে পারিনি। তার আচার আচরণে বোঝার কোনো উপায় ছিল না।
সে এসে একদিন আমার হাতে এক টুকরো কাগজ ধরিয়ে দেবে, যে কাগজে সাংকেতিক ভাষায় একটা প্রেমপত্র লেখা। আমি সেদিন আসাদুল্লাহ সাহেবের সঙ্গে একটা কঠিন বিষয় নিয়ে গল্প করছিলাম। বিষয়বস্তু এক্সপেন্ডিং ইউনিভার্স। আসাদুল্লাহ সাহেব বলছিলেন, ইউনিভার্সের যতটুকু ভর থাকার কথা তার ততটুকু নেই। বিজ্ঞানীরা হিসাব মেলাতে পারছেন না। নিউট্রিনো যদি কোনো ভর থাকে তবেই হিসাব মেলে। এখন পর্যন্ত এমন কোনো আলামত পাওয়া যায়নি যা থেকে বিজ্ঞানীরা নিউট্রিনোকে কোনো ভর দিতে পারেন। নিউট্রিনোর ভর নিয়ে আমাদের দুজনের দুশ্চিন্তার সীমা ছিল না। এমন দুশ্চিন্তাযুক্ত জটিল আলোচনায় মাঝখানে মারিয়া এসে উপস্থিত। সে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি হিমু ভাইকে 5 মিনিটের জন্য ধার করে নিতে পারি? আসাদুল্লাহ সাহেব বললেন, অবশ্যই। মারিয়া বলল, 5 মিনিট পরে আমি তাকে ছেড়ে দেব। তুমি যেখানে আলোচনা বন্ধ করেছিলে আবার সেখান থেকে শুরু করবে। আসাদুল্লাহ সাহেব বললেন, আচ্ছা। তোমরা আজ কি নিয়ে আলাপ করছিলে? নিউট্রিনোর ভর। ও, সেই নিউট্রিনো, তার কোনো গতি করতে পেরেছো? না। চেষ্টা করে যাও বাবা, চেষ্টায় কি না হয়। মারিয়া তার বাবার কাঁধে হাত রেখে সুন্দর করে হাসল। আসাদুল্লাহ সাহেব সেই হাসি ফেরত দিলেন না, গম্ভীর হয়ে বসে রইলেন। তার মাথায় তখনও নিউট্রিনো। আমি তার হয়ে মারিয়ার দিকে তাকিয়ে হাসলাম। মারিয়া বলল, হিমু ভাই, আপনি আমার ঘরে বসুন। আমি মারিয়ার ঘরে ঢুকলাম। এই প্রথম তার ঘরে ঢোকা। কিশোরী মেয়েদের ঘর যেরকম হয় সেই রকম। ব্যাগ ভর্তি স্টাফড অ্যানিমেল, স্টোরিও সিস্টেম, এলপি রেকর্ড সারা ঘরময় ছড়ানো, ড্রেসিং টেবিলে এলোমেলো করে রাখা সাজবার জিনিস, বেশিরভাগ কোট আর মুখ খোলা। কয়েকটা ড্রেস মেঝেতে পড়ে আছে। খাটের পাশে রিং চেয়ারে গাদা করা গল্পের বই। খাটের নিচে 3টা চায়ের কাপ, এর মধ্যে একটা কাপে পিঁপড়া উঠেছে। নিশ্চয়ই কয়েকদিনের বাসি কাপ, সরানো হয়নি। আমি বললাম, তোমার ঘর তো খুব গোছানো। মারিয়া বলল, আমি আমার ঘরে কাউকে ঢুকতে দেই না, মাকেও না বাবাকেও না। আপনাকে প্রথম ঢুকতে দিলাম। আমার ঘরে আমি নিজেই ঠিকঠাক করি। কদিন ধরে মন টন খারাপ বলে ঘর গোছাতে ইচ্ছা করছে না। মন খারাপ কেন? আছে, কারণ আছে। আপনি দাঁড়িয়ে কেন? বসুন। আমি বসলাম। মারিয়া বলল, আমি সাংকেতিক ভাষায় একটা চিঠি লিখেছি। কাকে? আপনাকে। আপনি এই চিঠি পড়বেন, এখানে বসেই পড়বেন। সাংকেতিক চিঠি হলেও খুব সহজ সংকেতে লেখা। আমার ধারণা আপনার বুদ্ধি বেশ ভালো। চিঠির অর্থ আপনি এখানে বসেই বের করতে পারবেন। সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে? হ্যাঁ। আমার বুদ্ধি খুবই নিম্নমানের। ম্যাট্রিকে অঙ্কে প্রায় ধরা খাচ্ছিলাম। সাংকেতিক চিঠি তো অঙ্কেরই ব্যাপার, এখানেও মনে হয় ধরা খাবো। মারিয়া তার রকিং চেয়ার আমার সামনে টেনে আনলো। চেয়ারের ওপর থেকে বই নামিয়ে বসে দোল খেতে লাগলো। আমি সাংকেতিক চিঠির ওপর চোখ বুলিয়ে গেলাম, কিছু বুঝলাম না। তাকালাম মারিয়ার দিকে। সে নিজের মনে দোল খাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে না। তাকিয়ে আছে দেয়ালের দিকে, সেখানে তার ছোটবেলার একখানা ছবি। আমি বললাম, আমি কিছুই বুঝতে পারিনি। মারিয়া বলল, বুঝতে না পারলে সঙ্গে করে নিয়ে যান। যেদিন বুঝতে পারবেন সেদিন উত্তর লিখে নিয়ে আসবেন। আর যদি কোনোদিনই না বুঝতে পারি? কোনোদিন না বুঝতে পারলে আর এ বাড়িতে আসবেন না। এখন উঠুন, 5 মিনিট হয়ে গেছে। আপনাকে বাবার কাছে দিয়ে আসি। আমি চিঠি হাতে উঠে দাঁড়ালাম। মারিয়াদের বাড়ির নাম চিত্রলেখা। আমি দীর্ঘ 5 বছর পর
চিত্রলেখার সামনে দাঁড়িয়ে আছি। মানুষ তাদের বাড়ির নাম কেন রাখে? তাদের কাছে কি মনে হয় বাড়িগুলিও জীবন্ত? বাড়িতে প্রাণ আছে, তাদেরও অদৃশ্য হৃৎপিণ্ড ধকধক করে। কলিং বেল টিপে অপেক্ষা করছি, কেউ এসে গেট খুলছে না। দারোয়ান তার খুপড়ির ঘর থেকে আমাকে দেখতে পেয়েছে, আসছে না, কারণ উৎসাহ পাচ্ছে না। ঝকঝকে গাড়ি নিয়ে কেউ এলে এরা উৎসাহ পায়, ছুটে এসে গেট খুলে সেলুট দিয়ে দাঁড়ায়। যারা দুপুরের রোদে ঘামতে ঘামতে আসে তাদের বেলা ভিন্ন নিয়ম। এরা নানান ভঙ্গিতে ধমক দিতে পারে। কারুর ধমকে থাকে শুধুই বিরক্তি, কারুর ধমকে রাগ, কারুর ধমকে আবার অবহেলা। একজনের ধমকে প্রবল ঘৃণাও পেয়েছিলাম, তার ঘৃণার কারণ স্পষ্ট হয়নি। আমি আবারও বেল টিপে অপেক্ষা করতে লাগলাম। আমার এমন কিছু তাড়া নেই, ঘণ্টাখানিক গেটের সামনে দাঁড়িয়ে থাকতে পারি। তাড়া থাকে ভিখারিদের, তাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হয়। সময় তাদের কাছে খুবই মূল্যবান, আমার কাছে সময় মূল্যহীন। চিত্রলেখা নামের চমৎকার একতলা বাড়িটার সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাও যায়, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকাও সম্ভব। সময় কাটানোর জন্য কিছু একটা বের করা দরকার। বাড়ির নাম নিয়ে ভাবা যেতে পারে। আচ্ছা, মানুষের নামে যেমন পুরুষ রমণী ভেদাভেদ আছে, বাড়ির নামেও কি তাই আছে? কোনো কোনো বাড়ির নাম হবে পুরুষ বাড়ি, কোনো কোনো বাড়ি হবে রমণী বাড়ি। চিত্রলেখা নিশ্চয়ই রমণী বাড়ি। সুগন্ধা শ্রাবণী শিউলিও মেয়ে বাড়ি। পুরুষ বাড়ির কোনো নাম মনে পড়ছে না। এখান থেকে রাস্তায় হাঁটার সময় বাড়ির নাম পড়তে পড়তে যেতে হবে। যদি কোনো পুরুষ বাড়ির নাম চোখে পড়ে, সঙ্গে সঙ্গে বাড়িটা ভালো করে দেখতে হবে। আমাকে প্রায় ঘণ্টাখানিক অপেক্ষা করতে হলো। এর মধ্যে দারোয়ান শ্রেণীর একজন গেটের কাছে এসেছিল। গেট খুলতে বলায় সে বলল, যার কাছে চাবি আছে সে ভাত খাচ্ছে, ভাত খাওয়া শেষ হলে খুলে দেবে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, আপনি কি চাবিটা এনে একটু খুলে দিতে পারেন না? এই কথায় সে বড়ই আহত হলো। মনে হলো তার সুদীর্ঘ জীবনে সে এমন অপমানসূচক কোনো কথা শোনেনি। কাজেই আমি বললাম, আচ্ছা থাক, আমি অপেক্ষা করি। আপনার কাছে ছাতা থাকলে আমাকে কিছুক্ষণের জন্য দিন। আমি মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকি, প্রচণ্ড রোদ। এই রসিকতাতেও সে অপমান বোধ করল। বড় মানুষের বাড়ির কাজের মানুষদের মনে অপমান বোধ তীব্র হয়ে থাকে। আপনি কার কাছে আসছেন? মারিয়ার কাছে। আপা নাই? না থাকলেও আসবে, আমি অপেক্ষা করব। গেট খুলে দিন। গেট খুলনের নিয়ম নাই। আগের দারোয়ানদের কেউ নেই, সব নতুন লোকজন। আগেকার কেউ হলে চিনতে পারত, এত ঝামেলা হতো না। আমি বিনীত ভঙ্গিতে বললাম, ভাই সাহেব, আপনার নাম? আমার নাম আব্দুস সোবহান। সোবহান সাহেব শুনুন, আমি খুব পাগলা কিসিমের লোক। গেট না খুললে গেটের ওপর দিয়ে বেয়ে চলে আসব। আপনার সাহেবের কাছে গিয়ে বলুন হিমু এসেছে। ও আচ্ছা, আপনি হিমু, আপনার কথা বলা আছে। দারোয়ান ব্যস্ত হয়ে গেট খুলতে লাগলো। আমাকে এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল ড্রয়িং রুম পার হয়ে খানিকটা খোলামেলা জায়গায় চলে এসেছি। কোনো ফার্নিচার নেই, ঘরময় কার্পেট। এটা ফ্যামিলি রুম। ফ্যামিলির সদস্যরা এই ঘরে গল্পগুজব করে, টিভি দেখে। যাদের ফ্যামিলি যত ছোট, তাদের ফ্যামিলি রুমটাও তত বিশাল। মারিয়াদের ড্রয়িং রুম আগের মতোই ছিল, তবে ফ্যামিলি রুমের সাজসজ্জা বদলেছে। প্রকাণ্ড এক পিয়ানো দেখতে পাচ্ছি। পিয়ানো আগে ছিল না। পিয়ানো কে বাজায়? মারিয়া। ফ্যামিলি রুমে কার্পেটের ওপর হাসি খালাকে বসে থাকতে দেখলাম। তিনি তার দুহাত মেলে ধরেছেন। সেই হাতের নখে নেল পালিশ লাগাচ্ছেন সিরিয়াস চেহারার এক ভদ্রলোক। ভদ্রলোকের চোখে সোনালি চশমা, ফ্রেঞ্চ কাট দাড়ি।
তিনি খুব বাহারি পাঞ্জাবি পরে আছেন। ভদ্রলোক নিশ্চয়ই বিখ্যাত ও ক্ষমতাবানদের কেউ হবেন। এ বাড়িতে বিখ্যাত ও ক্ষমতাবান ছাড়া অন্য কারো প্রবেশ অধিকার নেই। নেল পালিশ লাগানোর ব্যাপারে ভদ্রলোকের মনোযোগ দেখে মনে হচ্ছে কাজটা অত্যন্ত জটিল। হাসি খালাও নড়াচড়া করছেন না, স্থির হয়ে বসে আছেন। হাসি খালা আমাকে এক ঝলক দেখে তাকিয়েই বললেন, হিমু, তোর কি খবর? কোনো খবর নেই। মারিয়া বলেছিল তুই আসবি। যে ভদ্রলোক নেল পালিশ লাগাচ্ছেন তিনি বিরক্ত গলায় বললেন, হাসি, নড়াচড়া করবে না, নড়লে আঙ্গুল নড়ে যায়। আমি বললাম, খালা, হচ্ছেটা কি? হাসি খালা বললেন, কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস। নতুন কায়দায় নেল পালিশ লাগানো হচ্ছে। নখের গোড়ায় গোড়ায় লাল রং, আস্তে আস্তে নখের মাথায় এসে রং মিলিয়ে যাবে। জটিল ব্যাপার মনে হচ্ছে। জটিল তো বটেই, জিনিসটা দাঁড়ায় কেমন সেটা হচ্ছে কথা। এক ধরনের এক্সপেরিমেন্ট। ভদ্রলোক আরেকবার বিরক্ত হয়ে বললেন, হাসি প্লিজ। আমি কিছুক্ষণ নেল পালিশ দেয়া দেখলাম। গাঢ় লাল, হালকা লাল আর সাদা, তিনটে রঙের কৌটা। নেল পালিশ রিমুভার নিয়ে প্রায় হুলস্থুল ব্যাপার হচ্ছে। আশি খালা বললেন, জামিল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে হিমু। ভালো নাম এভারেস্ট কিংবা হিমালয়। মারিয়ার বাবার অনেক আবিষ্কারের এক আবিষ্কার। খুব ভালো হাত দেখতে পারে, হাত দেখে যা বলে তাই হয়। ভদ্রলোক চোখ মুখ কুঁচকে ফেললেন। আমি সামনে থেকে সরলে তিনি বাঁচেন এই অবস্থা। আমি বিনয়ী গলায় বললাম, স্যার ভালো আছেন? ভদ্রলোক বললেন, ইয়েস, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আপনার নেল পালিশ দেওয়া খুব চমৎকার হচ্ছে স্যার। ভদ্রলোকের দৃষ্টি কঠিন হয়ে গেল। হাসি খেলা বললেন, তুই যা, মারিয়ার বাবার সঙ্গে দেখা করে আয়। আর শোন, চলে যাবার আগে আমার হাত দেখে দিবি। জামিল, তুমি কি হিমুকে দিয়ে হাত দেখাবে? জামিল নামের ভদ্রলোক নেল পালিশের রং মেশানোর ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন। শীতল গলায় বললেন, এইসব আদি ভৌতিক ব্যাপারে আমার বিশ্বাস নেই। আমি বললাম, আদি ভৌতিক ব্যাপার বলে সবকিছু উড়িয়ে দেওয়া ঠিক হবে না স্যার। অ্যাস্ট্রোলজি ছিল আদি ভৌতিক ব্যাপার। সেই অ্যাস্ট্রোলজি থেকে জন্ম নিয়েছে আধুনিক অ্যাস্ট্রোনমি। একসময় অ্যালকেমিও ছিল আদি ভৌতিক। সেই অ্যালকেমি থেকে আমরা পেয়েছি আধুনিক রসায়নবিদ্যা। জামিল সাহেব বললেন, মিস্টার এভারেস্ট, এই নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাচ্ছি না। আমি একটা কাজ করছি, যদি কখনো সুযোগ হয় পরে কথা হবে। জি আচ্ছা স্যার। আমি আসাদুল্লাহ সাহেবের ঘরে ঢুকে পড়লাম। এই ঘর আগের মতোই আছে, একটুও বদলায়নি। খাটে শুয়ে থাকা মানুষটা শুধু বদলেছে। ভরাট স্বাস্থ্যের সেই মানুষ আর নেই। রোগা ভোগা একজন মানুষ। মাথা ভর্তি চুল ছিল, চুল কমে গেছে। চোখের তীব্র জ্যোতিও ম্লান। নিজের তৈরি বেহেশতে জীবনযাপন করতে করতে তিনি সম্ভবত ক্লান্ত। আসাদুল্লাহ সাহেব বললেন, কেমন আছো হিমু? ভালো। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আপনাকে দেখে আমার তেমন ভালো লাগছে না। মনে হচ্ছে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। স্বর্গে বাস করা ক্লান্তিকর ব্যাপার হিমু। আমি আসলেই ক্লান্ত। সময় কাটছে না। সময় কাটছে না কেন? কিভাবে সময় কাটাবো সেটা বুঝতে পারছি না। এখন বই পড়তে পারি না। বই পড়তে পারেন না? না, বই পড়তে ভালো লাগে না। গান শুনতে ভালো লাগে না। শুয়ে থাকতে ভালো লাগে না। যা ভালো লাগে না তা করি না। বই পড়ি না, গান শুনি না, কিন্তু শুয়ে থাকতে ভালো না লাগলেও শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। আই হ্যাভ নো চয়েস। তুমি দাঁড়িয়ে আছো কেন হিমু? বসো, আমার বিছানায় বসো। আমি বসলাম। আসাদুল্লাহ সাহেব মুখ টিপে খানিকক্ষণ মিটমিট করে হাসলেন। কেন হাসলেন ঠিক বোঝা গেল না।
হঠাৎ মুখ থেকে হাসি মুছে ফেলে গম্ভীর গলায় বললেন, এখন আমি কি করছি জানো? জি না। আপনি বলুন, আমি খুব আগ্রহ নিয়ে শুনছি। আমি যা করছি তা হচ্ছে মানসিক গবেষণা। সেটা কি? মনে মনে গবেষণা। কোনো একটা জটিল বিষয় নিয়ে চিন্তা করছি, কিন্তু সবই মনে মনে। আমার সাম্প্রতিক গবেষণার বিষয় হলো নারী পুরুষ সম্পর্ক, প্রেম। হ্যাঁ, প্রেম। হিমু, তুমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছো? না। মেয়েরা তোমার প্রেমে পড়েছে? না। তুমি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। আসাদুল্লাহ সাহেব আগ্রহ নিয়ে বললেন, প্রেম সম্পর্কে তোমার ধারণাটা কি বলো? আমি হাসতে হাসতে বললাম, আমি তো এসব নিয়ে গবেষণা করছি না, কাজেই বলতে পারছি না। আপনি বরং বলুন গবেষণা করে কি পেয়েছেন। শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। আসাদুল্লাহ সাহেব বুকের নিচে বালিশ দিয়ে একটু উঁচু হলেন, কথা বলা শুরু করলেন শান্ত ভঙ্গিতে এবং উৎসাহের সঙ্গে। হিমু শোনো, গবেষণা না, একজন শয্যাশয়ী মানুষের ব্যক্তিগত চিন্তা। চিন্তাও ঠিক না, ফ্যান্টাসি। আমার মনে হয় কি জানো, সৃষ্টিকর্তা বা প্রকৃতি প্রতিটি ছেলে মেয়েকে 5টি অদৃশ্য নীল পদ্ম দিয়ে পৃথিবীতে পাঠান। এই নীল পদ্মগুলি হলো প্রেম, ভালোবাসা। যেমন ধরো, তোমাকে 5টি নীল পদ্ম দিয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তুমি এমন কাউকে পাওনি যাকে পদ্ম দিতে ইচ্ছে করছে, কাজেই তুমি কারোর প্রেমে পড়নি। আবার ধরো, একটা 17 বছরের তরুণীর সঙ্গে তোমার পরিচয় হলো। মেয়েটি তোমাকে এতই ভালো লাগলো যে সে কোনো দিকে না তাকিয়ে, ভবিষ্যৎ চিন্তা না করে তার সব কটি নীলপদ্ম তোমাকে দিয়ে দিল। তুমি পদ্মগুলি নিলে, কিন্তু তাকে গ্রহণ করলে না। পরে এই মেয়েটি কিন্তু আর কারোর প্রেমে পড়তে পারবে না। সে হয়তো একসময় বিয়ে করবে, তার স্বামীর সঙ্গে ঘর সংসার করবে, কিন্তু স্বামীর প্রতি প্রেম তার থাকবে না। আমি বললাম, আর আমার কি হবে? আমার নিজের 5টি নীলপদ্ম ছিল, তার সঙ্গে আরো 5টি যুক্ত হয়ে পদ্মের সংখ্যা বেড়ে গেল না? হ্যাঁ, বাড়ল। তাহলে আমি কি ইচ্ছা করলে এখন কাউকে 5টির জায়গায় 10টি নীলপদ্ম দিতে পারি? তা পারো না। অন্যের পদ্ম দেওয়া যাবে না। তোমাকে যে 5টি দেওয়া হয়েছে সেই 5টি দেওয়া যাবে। 5টি কেন বলছেন? 5-এর চেয়ে বেশি নয় কেন? 5টা হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা, এই জন্যই বলছি 5। আমাদের ইন্দ্রিয় 5টি, বেশিরভাগ ফুলের পাপড়ি থাকে 5টি। 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তবে 5-এর ব্যাপারটা আমার কল্পনা। 5-এর জায়গায় 7ও হতে পারে। আমার হাইপোথিসিস তোমার কাছে কেমন লেগেছে? চমৎকার লেগেছে। আজকাল আমি দিনরাত এটা নিয়েই ভাবি। আমার কাছে মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ নীল পদ্ম নিয়ে ঘুরে বেড়ায়, দেয়ার মানুষ পায় না। অনেকে হয়তো পদ্ম দিতেও চায় না। হ্যাঁ, তাও হতে পারে। অনেকে পদ্মগুলি হাতছাড়া করতে চায় না। আবার এমনও হতে পারে পদ্মগুলি দেওয়া হয় ভুল মানুষকে। যাকে দেওয়া হলো সে পদ্মের মূল্যই বুঝলো না। এই হচ্ছে আমার নীলপদ্ম থিওরি। তোমাকে বললাম, তুমি তো নানান জায়গায় ঘুরে বেড়াও, অনেকের সঙ্গে মেশো, আমার থিওরিটা পরীক্ষা করে দেখো। জি আচ্ছা। তবে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় কিছু কিছু রহস্যময় ব্যাপার সম্পর্কে কোনো থিওরি না দেওয়াই ভালো। থিওরি বা হাইপোথিসিস রহস্য নষ্ট করে। থাকুক না কিছু রহস্য। সন্ধ্যাবেলা সূর্য ডোবে, সকালে ওঠে, কত রহস্যময় একটা ব্যাপার। কিন্তু পৃথিবীর আহ্নিক গতির জন্যে এটা জানার পরে আর কোনো রহস্য থাকে না। হিমু, তুমি কি জ্ঞানের বিপক্ষে? জি। জ্ঞান এক ধরনের বাধা, এক ধরনের অন্ধকার। কোনো বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান নেয়াতে বিষয়টি সম্পর্কে আমাদের দূরত্ব তৈরি করিয়ে দেয়। বুঝতে পারছি না। যেমন ধরুন আপনার নীলপদ্ম থিওরি।
এটা জানার পর থেকে আমার কি হবে জানেন? কোনো মেয়ের সঙ্গে দেখা হলেই আমি ভাববো, আচ্ছা, এই মেয়েটিকে কি নীলপদ্ম দেওয়া যায়? দেওয়া গেলে কটা দেওয়া যায়? মেয়েটি তার নিজের নীলপদ্মগুলি কি করেছে? কাউকে কি দিয়ে ফেলেছে? আমার হাইপোথিসিস তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমাকে তো আগেই বলেছি, এইসব আর কিছুই না, একজন অসুস্থ শয্যাশয়ী মানুষের ব্যক্তিগত প্রলাপ। আসাদুল্লাহ সাহেব হাত বাড়িয়ে সিগারেট নিলেন। সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন। আমি বললাম, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আজ আমি আসি। আসাদুল্লাহ সাহেব বললেন, তোমার কি মারিয়ার সঙ্গে দেখা হয়েছে? জি না। মারিয়া বাসাতেই আছে, নিজের ঘরে আছে। ও কারুর সঙ্গেই দেখা করে না, কথা বলে না, এমনকি আমার সঙ্গেও না। তাই নাকি? তুমি যাবার আগে অবশ্যই তার সঙ্গে দেখা করে যাবে। কারুর সঙ্গেই যখন দেখা করে না, আমার সঙ্গেও করবে না। আসাদুল্লাহ সাহেব হাসলেন, পুরনো দিনের সেই চমৎকার হাসি। আমি চমকে উঠলাম। হিমু, জি, আমি আমার নীলপদ্ম থিওরি মারিয়াকে দেখে দেখেই তৈরি করেছি। মারিয়া তার জীবনের প্রথম প্রেমপত্রটি তোমাকে লেখে খুব অল্প বয়সে। কাজেই আমার থিওরি অনুযায়ী তার সবকটা নীলপদ্ম তোমার কাছে। চিঠি লেখার ব্যাপারটি আপনি জানেন? হ্যাঁ জানি। আমার মেয়ের সঙ্গে আমার চুক্তি ছিল, সে তার জীবনের প্রথম প্রেমপত্রটি আমাকে দেখিয়ে লিখবে। মারিয়া চুক্তি রক্ষা করেছে, আমাকে চিঠিটি দেখিয়েছে, তবে আমি যেন বুঝতে না পারি সেজন্য ছেলে মানুষই করে সাংকেতিক ভাষা ব্যবহার করেছে। আপনি সেই সাংকেতিক চিঠির অর্থ সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন? অবশ্যই, তবে ভান করেছি বুঝতে পারিনি। মারিয়া সেই চিঠি কাকে লিখেছিল তা কি আপনাকে বলেছে? না, তবে আমি অনুমান করেছি। আমার অনুমান শক্তি খারাপ না। শোনো হিমু, আমার মেয়েটা পড়াশোনার জন্য ইংল্যান্ড চলে যাচ্ছে, আমি নিজেই জোর করে পাঠিয়ে দিচ্ছি। মনের যে শক্তি মানুষকে চালিত করে, আমার মেয়েটার মনের সেই শক্তি নষ্ট হয়ে গেছে। ওকে সেই শক্তি ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাজটা আমি তোমাকে দিয়ে করাতে চাই, এজন্যই তোমাকে এত ব্যস্ত হয়ে খুঁজছি। মনের শক্তি জোগানোর কাজটা আপনি করতে পারছেন না কেন? আমার উপর মেয়েটির যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কেন? আসাদুল্লাহ সাহেব আরেকটা সিগারেট ধরালেন। সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তুমি কি লক্ষ্য করেছো মারিয়ার মার নখে একজন ভদ্রলোক নেল পালিশ লাগাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্য করেছি। নেল পালিশের এই এক্সপেরিমেন্ট অনেকদিন ধরেই করা হচ্ছে। মারিয়ার মা ওই ভদ্রলোকের প্রেমে পড়েছে, তারা শীঘ্রই বিয়ে করবে। আমি এসব জেনে শুনেও কিছু বলছি না। মারিয়া এতে আহত হয়েছে, জীবনে সে বড় ধরনের ধাক্কা খেয়েছে। আমাকে কি করতে বলেন? ওকে জীবনের জটিলতার অংশটার কথা বুঝিয়ে বলো। ও তোমার কথা শুনবে, কারণ ওর নীলপদ্মগুলো তোমার কাছে। মারিয়া বলল, বসুন। তার চোখ মুখ কঠিন, তবু মনে হলো সেই কাঠিন্যের আড়ালে চাপা হাসি ঝিকমিক করছে। সে সুন্দর একটা শাড়ি পরেছে, চাপা রঙের শাড়ি। রংটা এমন যে মনে হচ্ছে চাপা ফুলের গন্ধ পাচ্ছি। গলায় লাল পাথর, চুনি নিশ্চয় না, চুনি এত বড় হয় না। রকিং চেয়ারে আরাম করে বসে দোল খেতে খেতে কথা বলুন। বাবা আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই তো? আমি দোল খেতে খেতে কথা বললাম। হ্যাঁ। বাবার ধারণা আমার মন খুব অশান্ত, সেই অশান্ত মন শান্ত করার জন্য সোনার কাঠি আপনার কাছেই আছে, তাই না? এরকম ধারণা ওনার আছে বলেই তো মনে হচ্ছে। এরকম অদ্ভুত ধারণার কারণ কি জানেন? না। কারণটা আপনাকে বলি। অ্যাক্সিডেন্টের পর বাবা মানসিক দিক থেকে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তখন আপনি তাকে কিছু কথা বলেন,
তাতে তার মন শান্ত হয়। সেই থেকেই বাবার ধারণা হয়েছে মন শান্ত করার মতো কথা আপনি বলতে পারেন। ভালো কথা। বাবাকে আপনি কি বলেছিলেন? আমার মনে নেই। উদ্ভট কথাবার্তা তো আমি সবসময় বলি। তাকেও মনে হয় উদ্ভট কিছুই বলেছিলাম। আমাকেও তাহলে উদ্ভট কিছুই বলবেন? তোমাকে উদ্ভট কিছু বলবো না। তুমি আমাকে যে চিঠি লিখেছিলে, আমি তার জবাব লিখে এনেছি। সাংকেতিক ভাষায় লিখে এনেছি। মারিয়া হাত বাড়ালো। তার চোখে চাপা কৌতুক ঝকমক করছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে খিলখিল করে হেসে ফেলবে, যেন সে অনেক কষ্টে হাসি থামাচ্ছে। সাংকেতিক চিঠিটায় কি লেখা পড়তে পারছো? পারছি। এখানে লেখা আই হেট ইউ। আই লাভ ইউও তো থাকতে পারে। সংকেতের ব্যাখ্যা সবাই তার নিজের মতো করে। আমি তাই করলাম। আপনার ৮টা তারার অনেক মানে করা যায়। যেমন আই ওয়ান্ট ইউ, আই মিস ইউ, আই লস্ট ইউ। আমি আমার পছন্দ মতো একটা বেছে নিলাম। মারিয়া, তোমার এই ঘরে কি সিগারেট খাওয়া যায়? যায় না, কিন্তু আপনি খেতে পারেন। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, তুমি কি তোমার বাবার নীলপদ্ম থিওরির কথা জানো? মারিয়া এবার হেসে ফেলল। কিশোরীর সহজ স্বচ্ছ হাসি। হাসতে হাসতে বলল, আজগুবি থিওরি, আজগুবি এবং হাস্যকর। হাস্যকর বলছো কেন? হাস্যকর এই জন্যই বলছি যে বাবার থিওরি অনুসারে আমার 5টি নীলপদ্ম এখন আপনার কাছে, কিন্তু আমি আপনার প্রতি কোনো আকর্ষণ বোধ করছি না। আপনাকে দেখে কোনো রকম আবেগ রোমাঞ্চ কিছুই হচ্ছে না। বরং কিশোরী বয়সে যে পাগলামিটা করেছিলাম তার জন্য রাগ লাগছে। বাবার থিওরি ঠিক থাকলে কিশোরী বয়সে পাগলামির জন্য এখন রাগ লাগতো না। এখন পাগলামি মনে হচ্ছে? অবশ্যই মনে হচ্ছে। হিমু ভাই, আমি সেই সময় কি সব পাগলামি করেছি একটু শুনুন। চা খাবেন? না। একটু খান। আমি খাচ্ছি, আমার সঙ্গে খান। বসে থাকুন, আমি চা নিয়ে আসছি। মারিয়া বের হয়ে গেল। আমি নিজের মনে দোল খেতে লাগলাম। দীর্ঘ 5 বছর মারিয়ার ঘরে কি কি পরিবর্তন হয়েছে তা ধরার চেষ্টাও করছি। ধরতে পারছি না। একবার মনে হচ্ছে ঘরটা ঠিক আগের মতো আছে, আবার মনে হচ্ছে একেবারেই আগের মতো নেই। সবই বদলে গেছে। মারিয়ার ছোটবেলাকার ছবিটা শুধু আছে, ছবি বদলায় না। মারিয়া ট্রেতে করে মগ ভর্তি 2 মগ চা নিয়ে ঢুকলো। কোনো কারণে সে বোধহয় খুব হেসেছে। তার ঠোঁটে হাসি লেগে আছে। হিমু ভাই, চা নিন। আমি চা নিলাম। মারিয়া হাসতে হাসতে বলল, জামিল চাচার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? নকশিল্পী? হ্যাঁ, নকশিল্পী। মার নকের শিল্পকর্ম তিনি কিছুক্ষণ আগে শেষ করেছেন। মা সেই শিল্পকর্ম দেখে বিস্ময়ে অভিভূত। খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে নখে ঘা হয়েছে, রক্ত পড়ছে। মাকে এই কথা বলায় মা খুব রাগ করলো। মার রাগ দেখে আমার হাসি পেয়ে গেল। মা যত রাগ করে আমি তত হাসি। হাসতে হাসতে চোখে পানি এসে গেছে। চায়ে চিনি টিনি সব ঠিক হয়েছে? হয়েছে। বাবার সঙ্গে মার কিভাবে বিয়ে হয়েছিল সেটা কি আপনি জানেন? না, জানি না। ওই গল্প থাক, তোমার গল্পটা বলো। কিশোরী বয়সে কি পাগলামি করলে? আমার গল্পটা বলছি, কিন্তু মার গল্পটা না শুনলে আমারটা বুঝতে পারবেন না। মা হচ্ছেন বাবার খালাতো বোন। মা যখন ইন্টারমিডিয়েটে পড়তেন তখন বাবার জন্য মার মাথা খারাপের মতো হয়ে গেল। বলা চলে পুরো উন্মাদনী অবস্থা। বাবা সেই অবস্থাটাকে তেমন পাত্তা দিলেন না। মা কিছু ডেসপারেট মুভ নিলেন, তাতেও লাভ হলো না। শেষে একদিন বাবাকে দীর্ঘ একটা চিঠি লিখে সিনেমার প্রেমিকাদের মতো এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেললেন। মার জীবন সংশয় হলো। এখন মরে তখন মরে অবস্থা।
বাবা হাসপাতালে মাকে দেখতে গেলেন। মার অবস্থা দেখে তার করুণা হলো। বাবা হাসপাতালেই ঘোষণা করলেন, মেয়েটা যদি বাঁচে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। মা বেঁচে গেলেন। এদের বিয়ে হলো। গল্পটা কেমন? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না, সিনেমাটিক, ক্লাসিক্যাল লাভ স্টোরি। প্রেমিককে না পেয়ে আত্মহননের চেষ্টা। এখন হিমু ভাই, আসুন মার ক্ষেত্রে বাবার নীলপদ্ম থিওরি অ্যাপ্লাই করি। থিওরি অনুযায়ী মা তার নীলপদ্মগুলি বাবাকে দিয়েছিলেন, সব কটা দিয়েছিলেন। তাই যদি হয়, তাহলে পড়ন্ত যৌবনে মা জামিল চাচাকে দেওয়ার জন্য নীলপদ্ম কোথায় পেলেন? জামিল চাচা বিবাহিত একজন মানুষ, তার বড় মেয়ে মেডিকেলে পড়ছে। তিনি যখন তখন এ বাড়িতে আসেন। মার শোবার ঘরে দুজনে বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করেন। শোবার ঘরের দরজাটা তারা পুরোপুরি বন্ধ করেন না, আবার খোলাও রাখেন না, সামান্য ফাঁক করে রাখেন। মজার ব্যাপার, তাই না? আমি কিছুই বললাম না। আরেকটা সিগারেট ধরিয়ে মারিয়ার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে রইলাম। হিমু ভাই, বলো। বাবার নীলপদ্ম বিষয়ক হাস্যকর ছেলে মানুষই থিওরির কথা আমাকে বলবেন না। আচ্ছা, বলবো না। প্রেম নিতান্তই জৈবিক একটা ব্যাপার। নীলপদ্ম বলে একে মহিমান্বিত করার কিছু নেই। তাও স্বীকার করছি। হিমু ভাই, আপনি এখন বিদেয় হন। আপনার চা আশা করি শেষ হয়েছে। হ্যাঁ, চা শেষ। আমাকে নিয়ে বাবার দুশ্চিন্তার কোনো কিছু নেই। বাবার কাছে তো শুনেছেন নিশ্চয়ই, আমি বাইরে পড়তে চলে যাচ্ছি। এখানকার কোনো কিছু নিয়েই আমার মাথা ব্যথা নেই। বাবার সময় কাটছে না, সেটা তার ব্যাপার। আমি দেখব আমার নিজের জীবন, আমার কেরিয়ার। খুবই ভালো কথা। আমি উঠে দাঁড়ালাম। মারিয়া বলল, ও আচ্ছা, আরো কয়েকটা মিনিট বসুন। আপনাকে নিয়ে কী সব পাগলামি করেছি তা বলে নেই। আপনার শোনার শখ ছিল না? আমি বসলাম। মারিয়া আমার দিকে একটু ঝুঁকে এলো। কোনো দামি পারফিউম সে গায়ে দিয়েছে। পারফিউমের হালকা সুবাস পাচ্ছি। হালকা হলেও সৌরভ নিজেকে জানান দিচ্ছে, কঠিনভাবেই। মাথার উপরে ফ্যান ঘুরছে। মারিয়ার চুল খোলা। এই খোলা চুল ফ্যানের বাতাসে উঠছে। কিছু এসে পড়েছে আমার মুখে। ভয়াবহ সুন্দর একটি দৃশ্য। হিমু ভাই, বলো। একটা সময় আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ভয়ঙ্কর কষ্টের কিছু সময় পার করেছি। রাতে ঘুম হতো না। রাতের পর রাত জেগে থাকার জন্যই হয়তো মাথাটা খানিকটা এলোমেলো হয়ে গিয়েছিল। অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার হতো, অনেকটা হ্যালোসিনেশনের মতো। মনে করুন পড়তে বসেছি, হঠাৎ মনে হলো আপনি পেছনে এসে দাঁড়িয়েছেন, আমার বইয়ে আপনার ছায়া পড়েছে। তখন বুক ধকধক করতে থাকতো। চমকে পেছনে তাকিয়ে দেখতাম কেউ নেই। আপনাকে তখনই চিঠিটা লিখি। আপনি তার জবাব দেননি। আমাদের বাড়িতে আর আসেননি। না এসেই ভালো করেছি। তোমার সাময়িক আবেগ যথাসময়ে কেটে গেছে। তুমি ভুল ধরতে পেরেছ। হ্যাঁ, তা পেরেছি। ওই সময়টা ভয়ঙ্কর কষ্টে কষ্টে গেছে। রোজ ভাবতাম আপনি বুঝি আজ আসবেন। আপনি আসেননি। আপনার কোনো ঠিকানা নেই আমাদের কাছে যে আপনাকে খুঁজে বের করব। আমার সে বছর এ লেভেল পরীক্ষা দেবার কথা ছিল। আমার পরীক্ষা দেওয়া হয়নি। প্রথমত বই নিয়ে বসতে পারতাম না। দ্বিতীয়ত আমার মনে হতো আমি পরীক্ষা দিতে যাব আর আপনি এসে আমাকে না পেয়ে ফিরে যাবেন। আমি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদতাম। বলতে বলতে মারিয়া হাসলো, কিন্তু তার চোখে অনেকদিন আগের কান্নার ছায়া পড়ল। এই ছায়া সে হাসি দিয়েও ঢাকতে পারল না। আমি বললাম, তারপরেও তুমি বলছো নীলপদ্ম বলে কিছু নেই, পুরো ব্যাপারটাই জৈবিক। হ্যাঁ, বলছি। তখন অল্প বয়স ছিল, তখন বুঝতে পারিনি। এখন বুঝছি। চারপাশে কি ঘটছে তা দেখে শিখেছি। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম,
তোমাকে কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত। চলে যাচ্ছেন? হ্যাঁ। আপনার চিঠি নিয়ে যান। আর তারা চিঠি। এই হাস্যকর চিঠির আমার দরকার নেই। আমি চিঠি নিয়ে পকেটে রাখলাম। সঙ্গে সঙ্গে মনে হলো আসাদুল্লাহ সাহেবের নীলপদ্ম থিওরি ঠিক আছে। এই তরুণী তার সমস্ত নীলপদ্ম হিমু নামের এক ছেলের হাতে তুলে দিয়ে তীব্র কষ্ট ও যন্ত্রণার ভেতর বাস করছে। এই যন্ত্রণা, এই কষ্ট থেকে তার মুক্তি নেই। আমি তাকালাম মারিয়ার দিকে। এখন সে মাথা নিচু করে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। অশ্রু গোপন করার জন্য মেয়েরা ওই ভঙ্গিটা মাঝে মাঝে ব্যবহার করে। মারিয়া, জি। ভালো থেকো। আমি ভালোই থাকবো। যাচ্ছি কেমন? আচ্ছা যান। আমি যদি বলি আপনি যেতে পারবেন না, আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, আপনি কি থাকবেন? থাকবেন না। কাজেই যেতে চাচ্ছেন, যান। গেট পর্যন্ত এগিয়ে দাও। না, আমার ইচ্ছা হচ্ছে না। ও আচ্ছা, আমার হাতটা দেখে দিয়ে যান। আমার ভবিষ্যৎটা কেমন হবে বলে দিয়ে যান। মারিয়া তার হাত এগিয়ে দিল। মারিয়ার হাত দেখার জন্য আমি আবার বসলাম। খুব ভালো করে দেখবেন, বানিয়ে বানিয়ে বলবেন না। তোমার খুব সুখের সংসার হবে, স্বামী স্ত্রী এবং একটি কন্যার অপূর্ব সংসার। কন্যাটির নাম রাখবে তুমি চিত্রলেখা। মারিয়া খিলখিল করে হাসতে হাসতে হাত টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, থাক, আপনাকে আর হাত দেখতে হবে না। বানিয়ে বানিয়ে উদ্ভট কথা। আমি আমার মেয়ের নাম চিত্রলেখা রাখতে যাব কেন? দেশে নামের আকাল পড়েছে যে বাড়ির নামে মেয়ের নাম রাখব? যাই হোক, আমি অবশ্যই ভবিষ্যৎ জানার জন্য আপনাকে হাত দেখতে দেইনি। আমি আপনার হাত কিছুক্ষণের জন্য ধরতে চাচ্ছিলাম। এমনিতে তো আপনি আমার হাত ধরবেন না, কাজেই অজুহাত তৈরি করলাম। হিমু ভাই, আপনি এখন যান। প্রচণ্ড রোদ উঠেছে। রোদে আপনার বিখ্যাত হাঁটা শুরু করুন। মারিয়ার গলা ধরে এসেছে। সে আবার মাথা নিচু করে ফেলেছে। কয়েক মুহূর্তের জন্য আমার ভেতর এক ধরনের বিভ্রম তৈরি হলো। মনে হলো আমার আর হাঁটার প্রয়োজন নেই। মহাপুরুষ না, সাধারণ মানুষ হয়ে মমতাময়ী এই তরুণীটির পাশে এসে বসি। যে নীল পদ্ম হাতে নিয়ে জীবন শুরু করেছিলাম, সেই পদ্মগুলি তার হাতে তুলে দেই। তারপরই মনে হলো, এ আমি কি করতে যাচ্ছি? আমি হিমু, হিমালয়। মারিয়া বলেছিল সে গেট পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসবে না, কিন্তু সে এসেছে। গেট ধরে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর মনে হচ্ছিল মারিয়া চাপা রঙের শাড়ি পরে আছে। এখন দেখি শাড়ির রং নীল। রোদের আলোয় রং বদলে গেল, নাকি প্রকৃতি আমার ভেতর বিভ্রম তৈরি করা শুরু করেছে? হিমু ভাই, বলো। যাবার আগে আপনি কি আমাকে বলে যাবেন আপনি কে? আমি বললাম, মারিয়া, আমি কেউ না। আমি আমার এক জীবনে অনেককে এই কথা বলেছি। কখনো আমার গলা ধরে যায়নি বা চোখ ভিজে ওঠেনি। দুটো ব্যাপারই আজ এই প্রথম ঘটল। মারিয়া হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড রোদে আমি হাঁটছি। ঘামে গা ভিজে চপচপে হয়ে গেছে। বড় রাস্তায় এসে জ্যামের ভেতরে পড়লাম। কার যেন বিজয় মিছিল বের হয়েছে। জাতীয় পার্টির মিছিল। ব্যানারে এরশাদ সাহেবের ছবি আছে। আন্দোলনের শেষে সবাই বিজয় মিছিল বের করেছে। তারাই বা করবে না কেন? এই প্রচণ্ড রোদেও তাদের বিজয়ের আনন্দে ভাটা পড়ছে না। দলের সঙ্গে ভিড়ে যাব কিনা তাই ভাবছি। একা হাঁটতে ইচ্ছা করছে না। মিছিলের সঙ্গে থাকায় একটা সুবিধা হচ্ছে, অনেকের সঙ্গে থেকেও একা একা থাকা যায়। কিছুক্ষণ হাঁটলাম মিছিলের সঙ্গে। একজন আমার হাতে এরশাদ সাহেবের একটা ছবি ধরিয়ে দিল। এরশাদ সাহেবের আনন্দময় মুখের ছবি। প্রচণ্ড রোদে সেই হাসি ম্লান হচ্ছে না।
মিছিল কাউরান বাজার পার হলো। আমরা গলা ফাটিয়ে স্লোগান দিতে দিতে এগোচ্ছি, পল্লী বন্ধু এরশাদ জিন্দাবাদ। হঠাৎ তাকিয়ে দেখি আমার পা খোড়া কুকুরটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। কাউরান বাজার তার এলাকা। সে আমাকে দেখতে পেয়েছে, নিঃশব্দে আমার পাশে পাশে চলা শুরু করেছে। তার খোড়া পা মনে হচ্ছে পুরোপুরি অচল, এখন আর মাটিতে ফেলতে পারছে না। 3 পায়ে অদ্ভুত ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে চলছে। আমি বললাম, 3 পায়ে হাঁটতে তোর কষ্ট হচ্ছে না তো? সে বলল, কুই 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 কুই। কি বলতে চেষ্টা করলো কে জানে। কুকুরের ভাষা জানা থাকলে সুবিধা হতো, আমার জানা নেই। তারপরও আমি তার সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছি। তুই যে আমার সঙ্গে আসছিস, আমার খুব ভালো লাগছে। মাঝে মাঝে খুব একা লাগে বুঝলি। আমার সঙ্গে কি আছে জানিস? নীল পদ্ম। 5টা নীল পদ্ম নিয়ে ঘুরছি। কি অপূর্ব পদ্ম, কাউকে দিতে পারছি না, দেয়া সম্ভব নয়। হিমুরা কাউকে নীল পদ্ম দিতে পারে না। চৈত্রের রোদ বাড়ছে। রোদটাকে আমি জ্যোৎস্না বানানোর চেষ্টা করছি। বানানো খুব সহজ, শুধু ভাবতে হবে। আজ গৃহত্যাগী জ্যোৎস্না উঠেছে, চারিদিকে থই থই করছে জ্যোৎস্না। ভাবতে ভাবতেই একটা সময় রোদটাকে জ্যোৎস্নার মতো মনে হতে থাকবে। আজ অনেক চেষ্টা করেও তা পারছি না। ক্লান্তিহীন হাঁটা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি।